পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে এনআইএর ম্যারাথন তল্লাশি, বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নথি এবং বৈদ্যুতিন তথ্য প্রমাণ। বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির অনুপ্রবেশ হয়েছে এমনই ধারণা করছেন তদন্তকারীরা। আর এই অনুপ্রবেশকারীদের অনেকেরই সঙ্গে যোগাযোগ রয়েছে আল কায়দার সঙ্গে। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, মারাত্মক তথ্য কি জানা যাচ্ছে এনআইএ সূত্রে? দেখো, আমরা জানি যে গতকাল পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে সেখানে ম্যারাথন তল্লাশি চালিয়েছে এনআইএ। এবং এই তল্লাশি চালানোর পিছনে কারণ 2023 সালে যে মামলা হয় গুজরাট এটিএস এর তরফ থেকে করা হয়, পরবর্তীকালে সেই মামলা তদন্তভার হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা। সেই মামলা ছিল একের পর এক বাংলাদেশি তারা অনুপ্রবেশ হয়েছে তাদের, এবং পরিচয় বদল করে তাদেরকে এজেন্ট মারফত তারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তারা আল কায়দার বিভিন্ন মডিউল বিভিন্ন জায়গায় সক্রিয় করে রেখেছে এবং তারা নিজেরাও সক্রিয় জঙ্গি বলা যায়। এবং সেই তদন্তে নেবে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন তল্লাশি অভিযান চালানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা, মেঘালয়, গুজরাট, হরিয়ানা সেখানেও তল্লাশি অভিযান চালানো হয়েছিল। যেটা তদন্তকারীরা জানতে পেরেছিলেন যে এই যে কেসের তদন্তে তারা এসছেন বাংলায়, সেই কেসেই কিন্তু 32 পাতার একটি নথি পাওয়া গিয়েছিল অভিযুক্তদের কাছ থেকে, এবং সেখানে লেখা ছিল এন্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিনাশ। এবং এই যে পুরো বিষয়টা যে তদন্ত করতে গিয়ে তারা যেটা অনুমান করছেন যে শুধুমাত্র যে কজন গ্রেপ্তার হয়েছে তারা নয়, আরও অনেকেই রয়েছে যারা অনুপ্রবেশ যাদের হয়েছে বাংলাদেশের এবং বিভিন্ন সীমান্তে, সেখানে পশ্চিমবঙ্গের সীমান্তও রয়েছে, এবং সেখান থেকে প্রবেশ করে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়ে তারা নিজেদের মডিউল সক্রিয় করে রেখেছে। এবং তাদের প্রত্যেকেরই লক্ষ্য একটাই, যে ভারতের ক্ষতি করা। এবং দেশবিরোধী এই যে কার্যকলাপ, সেই কার্যকলাপের জন্য যে ফান্ড দরকার, সেই আল কায়দার জন্য ফান্ড তারা জোগাড় করেছে। যুব সম্প্রদায়ের একটা অংশকে তারা যুক্ত করার চেষ্টা করেছে তাদের সাথে। এবং এই যে প্রক্রিয়া তারা চালিয়েছে সেটাকে আটকাতেই কাদের সঙ্গে যোগাযোগ ছিল, কারা এই এজেন্ট, সেই বিষয়গুলো জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে 5টি রাজ্যে তল্লাশি চালানো হয়েছে, তার মধ্যে অন্যতম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল। আমরা জানি যে শিলিগুড়ি থেকে এটা শুরু হয়, সেই যে জায়গা সেখানে 7 সিস্টার্স রয়েছে, এবং তার মধ্যে 2টি রাজ্য কিন্তু এর মধ্যে রয়েছে, যেখানে ত্রিপুরা, মেঘালয়ও রয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা সম্প্রতিকালে আইএসআই এর এজেন্টদের সেখানে আসা যাওয়া, তাতে কিন্তু আরও সক্রিয় হচ্ছে এই জঙ্গিরা, এবং জঙ্গি সংগঠনের এই মডিউলগুলো সক্রিয় করা হচ্ছে এমনটাই কিন্তু খবর রয়েছে তদন্তকারীদের কাছে। এবং সেই জন্য এই তল্লাশি, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। একেবারে আবির, ইতিমধ্যে কিন্তু দিল্লি বিস্ফোরণের ঘটনাকে জঙ্গি কার্যকলাপ বলে চিহ্নিত করেছে কেন্দ্র, আর তার মধ্যেই সামনে আসছে একাধিক জায়গায় জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। একযোগে তল্লাশি চালিয়েছে এনআইএ। আর এই তল্লাশি নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, রাখবো আপনাদের সামনে। মুর্শিদাবাদ তো একদম ঘাঁটি, ওদের মুর্শিদাবাদ তো ঘাঁটি। এর আগে আনসারুল বাংলার 7 শেখ ধরা পড়েছিল, মাদ্রাসা খুলে 1.5 বছর চালিয়েছে, 3বার তৃণমূলকে ভোট দিয়েছে। এই রাজ্যেই তো খাগড়াগড় বিস্ফোরক। আজকে যারা বড় বড় কথা বলছে, খাগড়াগড়ের সময় কোথায় ছিল তারা? এই রাজ্য হচ্ছে সেফেস্ট প্লেস, এবং এখানে ইসলামিক টেররিজম পশ্চিমবঙ্গ হয় না। তার কারণ পশ্চিমবঙ্গে এই এক্সট্রিমিস্ট ফোর্সরা তারা মনে করে এটা ওদের সেফ জায়গা। মমতা ব্যানার্জি থাকার জন্য এটা ওদের কাছে সেফ জায়গা। আর আমরা থ্রেট কল খাই। আমি 2 দিন আগেও পাকিস্তান থেকে থ্রেট কল খেয়েছি। না না, যাদের ইন্টারনাল জানলে জানিয়েছি। ও ডেলি করে, বাংলাদেশ থেকে তো ডেলি প্রত্যেক দিন করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে। স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার গ্রেফতার কোচবিহারের তৃণমূল নেতা, তৃণমূলের ব্লক সভাপতি, তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধে শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে সজল সরকারকে। স্বর্ণ ব্যবসায়ী খুনে সরাসরি যোগাযোগ রয়েছে এই সজলের, এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। আর ইতিমধ্যেই যে দুজনকে আগে গ্রেফতার করা হয়েছিল, তাদের জেরা করে এই সজল সরকারের নাম মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। আজ বিধাননগর আদালতে তোলা হবে অভিযুক্ত সজলকে। আর ধৃত সজলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল খুনে নাম জড়ানো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, এমনই খবর সূত্র মারফত। স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা এবং দত্তাবাদের সেই স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার গ্রেফতার করা হয়েছে কোচবিহারের তৃণমূলের ব্লক সভাপতিকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, সজল সরকার তৃণমূলের ব্লক সভাপতি যাকে গ্রেফতার করা হয়েছে, খুনের সঙ্গে তার কি যোগ?
দেখো, ইতিমধ্যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে দুজন অভিযুক্তকে এর আগে তারা গ্রেফতার করেন। একজন হচ্ছেন বিডিওর কলকাতার গাড়ির চালক এবং আরেকজন অভিযুক্ত তুফান থাপা, যিনি বিডিওর ঘনিষ্ঠ, যিনি কন্ট্রাক্টরের ঠিকাদারের কাজ করেন। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা যেটা জানতে পারেন যে 6 জন ঘটনাস্থলে ছিলেন। তার আগেও একাধিক প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছিলেন যে 5 থেকে 6 জন নৃশংসভাবে এই দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে খুন করে। এর তদন্ত পুলিশ আধিকারিকরা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং ভিডিওর যোগ ক্রমশ জোরালো হচ্ছিল। এই জায়গাতেই কোচবিহার 2 এর তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সজল সরকার, তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করলেন। গতকাল সন্ধ্যাবেলা শিলিগুড়ি থেকে কোচবিহারের দাপুটে তৃণমূল নেতা সজল সরকার, বাহুবলী নেতা, তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন, এমনটাই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই সজল সরকারকে কেন অ্যারেস্ট করা হলো? কারণ হচ্ছে ওই স্বর্ণ ব্যবসায়ীকে নিউ টাউনে অপহরণ করে নিয়ে আসা এবং তারপর তাকে একটা ঘরের মধ্যে বেল্ট, লাঠি সহ বিভিন্ন জিনিস দিয়ে বেপরোয়াভাবে মারধর করা, মাথার পেছনে আচমকা লাগা এবং তারপর সংজ্ঞাহীন হয়ে যাওয়া। এই গোটা প্রক্রিয়াতে 2 জন অভিযুক্ত যারা ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন তারা কিন্তু বলেছেন যে সজল সরকার সেই সময় ঘটনাস্থলে ছিলেন এবং তিনিও মারধর করেছিলেন। ঘটনার পর তিনি কলকাতা থেকে এয়ারপোর্ট হয়ে বাগডোগরার ফ্লাইট নিয়ে উত্তরবঙ্গে চলে যান। কিন্তু পুলিশি তদন্তে ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের স্টেটমেন্ট পুলিশ আধিকারিকরা পেয়েছেন, তাতে কোচবিহারের এই দাপুটে তৃণমূল নেতার নাম কিন্তু সামনে চলে আসে। এরপরই খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, অ্যাবডাকশন বা অপহরণ এবং তার সঙ্গে তথ্য প্রমাণ ধ্বংস, এরকম মারাত্মক সেকশনে এই তৃণমূল কংগ্রেসের কোচবিহার 2 এর ব্লক প্রেসিডেন্টের নাম রয়েছে এবং তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তাকে বিধাননগর আদালতে পুলিশ আধিকারিকরা তুলবেন। ফুল টার্ম পুলিশ কাস্টাডির জন্য পুলিশ আধিকারিকরা আবেদন জানাতে পারেন। ইতিমধ্যেই 2 জন অভিযুক্তকে 12 দিনের হেফাজত তদন্তকারীরা পেয়েছেন। আজকে সজলকে কোর্টে তোলা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন ইনভলভ রয়েছে যারা এই মারধরের ঘটনার সঙ্গে জড়িত। সজলকে ইন্টারোগেট করে বাকি কারা কারা ছিল সেই পুরো তাদের নামের তালিকা পুলিশ আধিকারিকরা রেডি করবেন এবং তাদেরকে গ্রেফতার করা হবে। একেবারে ময়ূক, এর আগেও স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের সদস্যরা তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে ঘটনার দিন আরও বেশ কয়েকজন ছিলেন। আর এবার সেই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহারের তৃণমূলের দাপুটে নেতা, তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকারকে। একেবারে স্বর্ণ ব্যবসায়ী খুনের সঙ্গে সজল সরকারের সরাসরি যোগাযোগ রয়েছে, এমনই দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই যে 2 জনকে আগে গ্রেপ্তার করা হয়েছে, যাদের 12 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল, তাদের জেরা করা হয়েছে এবং সেই জেরাতেই উঠে এসেছে এই তৃণমূল নেতার নাম। ধৃত সজলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং খুনে নাম জড়ানো সেই রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনেরও। এবার গ্রেফতার করা হলো তৃণমূলের ব্লক সভাপতিকে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলেছেন শোনাবো। গুন্ডা একটা সজল, দুর্নীতিগ্রস্ত গুন্ডা। এই পুলিশের হাতে থাকলে ওই এখন মিডিয়ার চাপে এগুলো করছে, আলটিমেটলি নয় হসপিটালে শুয়ে থাকবে পার্থর মতো। সকালবেলা স্যান্ডউইচ খাবে, দুপুরবেলা মটন খাবে, সন্ধ্যাবেলা ইলিশ মাছ খাবে, অসুবিধা কিছু নেই। এদের প্রত্যেকের প্রোটেক্টর হচ্ছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জিকে না সরালে এরা জেলখানা কি জিনিস জানবে না, আইন কি জিনিস জানবে না, সংবিধান কি জিনিস জানবে না। এবং এই যে গুন্ডাগর্দি, বেপরোয়া, লোককে তুলে এনে খুন করে দেওয়া যায়, যা খুশি করা যায়, এগুলো সম্ভব কারণ তারা তৃণমূল কংগ্রেস করে, তাদের মাথায় মমতা ব্যানার্জির হাত রয়েছে। পুলিশ কিছু করবে না এটা তারা ভালো করেই জানে।